Green Touch, a program for basic challenge. ভকেবুলারির তৃতীয় পর্বে আপনাদের দুঃখিত ভকেবুলারির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আমি আতাউর রহমান সরাসরি আপনাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বা বিসিএস বা চাকরির পরীক্ষায় যে সমস্ত ভকেবুলারিগুলো যে অপশনগুলো দিয়ে সাধারণত করে থাকে সেই ভকেবুলারিগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করে যাচ্ছি। তো যাই হোক, আমরা সরাসরি ক্লাসের মধ্যে চলে যাই। ধরেন আমি এখানে একটা শব্দ লিখলাম সিকুলার। এই সিকুলার শব্দের অর্থ কি? সিকুলার, এই সিকুলার শব্দের অর্থ কিন্তু আসলে পার্থিব। পার্থিব অর্থাৎ পৃথিবীতে আপনি যে কাজগুলো করেন তেমনই কিছু বুঝতেছে। তারপরে মানে এটা আমরা বলতে পারি ওয়ার্ডলি আর কি, ওয়ার্ড না ওয়ার্ডলি, এটাও কিন্তু আমরা বুঝাইতেছি পার্থিব। কিন্তু আমি এই সিকুলার শব্দটার থেকে যদি আমি নিয়ে আসি সিকুলারিজম, তখন এটা কিন্তু বোঝায় পার্থিব তত্ত্ব বা পার্থিবতা। অর্থাৎ এটা সিকুলারিজম এই শব্দটার সাথে কোনো ধর্মীয় বিশ্বাস মানে রিলিজিয়াস বিলিফ রিলেটেড না। এটা হলো পার্থিবতা, অর্থাৎ এটা পরকাল নির্দেশ করবে না, পার্থিবতাটাকে বোঝাবে। দেখুন, সিকুলার মানে ওয়ার্ডলি এই শব্দটার থেকে আমরা নিয়ে আসলাম হলো সিকুলারিজম। সিকুলারিজম পার্থিবতা বা পার্থিব তত্ত্ব, অর্থাৎ পৃথিবীর বিষয় নিয়ে যে গবেষণা তত্ত্ব, সেটাই হলো সিকুলারিজম। আচ্ছা, এরপরে আমরা আর একটা শব্দ দেখি। যেমন ধরেন আমাদের একটা শব্দ আছে ইনভেস্টিগেশন। আমরা কিন্তু জানি এই ইনভেস্টিগেশন শব্দের অর্থ হলো তদন্ত। আচ্ছা, ইনভেস্টিগেশন শব্দের অর্থ আমরা জানতেছি তদন্ত। আচ্ছা, তদন্ত ইংরেজি কি আর নাই আমাদের? আছে। সেটা কি? যেমন আমরা শব্দটা যদি নিয়ে আসি ইনকোয়ারি, এই শব্দের অর্থ কিন্তু আমরা জানি তদন্ত। অথবা আমরা যদি বলি সার্ভে, এটাও কিন্তু আমরা দেখতেছি অনেকটা তদন্তের মতোই। বা স্টাডি মানে আপনি একটা সার্ভে করতেছেন, অধ্যয়ন করতেছেন কোনো একটা বিষয়ের উপরে। আর এখানে আমরা আর একটা শব্দ নিয়ে আসতে পারি এক্সপ্লোরেশন। আচ্ছা, এই যে দেখেন আমি কতগুলো শব্দ লিখলাম, ইনভেস্টিগেশন, ইনকোয়ারি, সার্ভে, স্টাডি। তো এইখানে আপনার কমন কোন শব্দটা দেখেন? এক্সপ্লোরেশন এই শব্দটা আপনার কাছে কিছুটা অপরিচিত বলে মনে হচ্ছে, ঠিক আছে? তো সুতরাং তদন্তের ক্ষেত্রে এই শব্দটাকে আমরা কমন ধরতে পারি, তদন্ত। তো তদন্ত ইংরেজি আমরা দেখতেছি ইনভেস্টিগেশন, ইনকোয়ারি, সার্ভে, স্টাডি, এক্সপ্লোরেশন। অর্থাৎ এই শব্দগুলো আয়ত্ত করার জন্য, যেমন তদন্ত, হ্যাঁ, বা ইনভেস্টিগেশন, ইনকোয়ারি, সার্ভে, স্টাডি, এক্সপ্লোরেশন, এই শব্দগুলো আপনি ব্যবহার করতে পারেন নানান জায়গায়। যখন আপনি এটাকে ব্যবহার উপযোগী করবেন এবং আপনি যদি এখানে মনে রাখার কৌশল অবলম্বন করেন, যেমন ইন মানে ভেতরে। আচ্ছা, ভেস্টি মানে আপনি ভেতরে প্রবেশ করে গেলেন। গেশন অর্থাৎ আপনার মিশন নিয়ে আপনি ভেতরে প্রবেশ করে গেলেন, এটাই কিন্তু আসলে বোঝাইতেছে তদন্ত। ইনকোয়ারি তদন্ত, সার্ভে তদন্ত, স্টাডি তদন্ত, এক্সপ্লোরেশন তদন্ত। এইভাবে আপনি এই শব্দগুলোকে যদি মনে রাখার জন্য যে কৌশল, সেটা হলো একটাই, সেটা যে ইনভেস্টিগেশন এই শব্দটার সাথে অন্য কিছু, যেমন যদি বলেন পুলিশের তদন্ত, ইনভেস্টিগেশন অফ পুলিশ। আচ্ছা, আর্মির তদন্ত, ইনভেস্টিগেশন অফ আর্মি, অথবা ইনকোয়ারি অফ আর্মি, সার্ভে অফ পিপল, স্টাডি অফ পিপল, অথবা এক্সপ্লোরেশন অফ পিপল, অর্থাৎ মানুষের তদন্ত। এভাবে কিন্তু আপনি ইচ্ছামতো এই শব্দগুলোকে কোনো ফ্রেজ বা বাক্যে ব্যবহার করে এগুলোকে মনে রাখতে পারেন খুব সহজভাবেই। তো যাই হোক, আমরা একটু পরবর্তী শব্দে চলে যাচ্ছি। দেখি আমরা, দেখেন আমাদের আর একটা শব্দ আছে, যে এইখানে দেখেন একটা শব্দ, এইটা খুবই স্পেলিং আসে। যেমন আমি এখানে লিখলাম রিনা, ঠিক আছে? একজনের নাম হতে পারে, আপনি বলতে পারেন রিনা
বানানে আর ই লিখলেন কেন? আর ই না লিখে আর আই তো লিখতে পারতেন না। রি মানে আবার, এই অর্থে রি মানে আবার, যেমন রিভাইস, হ্যাঁ, অথবা রেজিস্ট্রেশন, রিপোজিশন, এরকম আমরা রি দিয়ে কিন্তু লিখতে পারি। রি না, এখানে এরপরে লিখলেন আপনি ইজ, এরপরে লিখলেন সেন্স। দেখেন এই যে আমি শব্দটা লিখলাম রিনা ইজ সেন্স। এখন এই শব্দটা যদি আপনি একসাথে মিলিয়ে লেখেন রিনা ইজ সেন্স, এই শব্দটা কিন্তু আসলে রেনেসা, ঠিক আছে, যার অর্থ কি নবজাগরণ বা পুনর্জাগরণ, নবজাগরণ। এই রেনেসা আপনারা জানেন বিভিন্ন বিপ্লবের মাধ্যমে এই রেনেসা সৃষ্টি হয়েছে, নবজাগরণ সৃষ্টি হয়েছে। আসলে জিনিসটা কি? রেনেসা মানে কি? পুনরায় জন্মগ্রহণ করা বা পুনরায় জন্ম, যেটাকে আমরা বলতে পারি রিবার্থ। তো এই রেনেসা এই শব্দটা আপনার কিন্তু খুব বানান আসে। আবার দেখেন এখানে আমরা আরেকটা শব্দ নিয়ে আসতে পারি, সেটা হলো রিসার্জেন্স। এখানে ধরেন আমরা নিয়ে আসলাম রিসার্জেন্স, এই যে শব্দটা আমরা নিয়ে আসলাম, মানে আবার পুনরায় সার্চ করলাম আর কি, রিসার্জেন্স। এটাও কিন্তু রিবার্থের মতোই, তবে এখানে সবচেয়ে বেশি কমন হলো রিবার্থ আর হলো রেনেসা। বিশেষ করে স্পেলিংয়ে রেনেসা শব্দটা খুব আসে, খুব সোজা, আপনি যদি এভাবে মনে রাখেন রিনা ইজ সেন্স, অর্থাৎ রিনা হয় সেন্স, তার মানে রিনার সেন্স আছে, রিনার জ্ঞান আছে, তাই রিনা কি পুনরায় জন্মগ্রহণ করলো। রিনা সেন্স মানে রেনেসা। আমার মনে হয় আপনার শব্দটা মনে রাখা সম্ভব। তাও যদি মনে রাখা সম্ভব না হয় তাহলে কি আপনি ব্যর্থতাকে খুব সহজভাবে মেনে নেবেন, যে আমার পক্ষে কোথাও চান্স হবে না। হ্যাঁ, দেখবেন যে আপনার খুব ভালো লাগবে, এটা কোনো বিষয় না। কারণ যারা রিক্সা চালিয়ে খায় তারাও কিন্তু অনেক সুখী। 500 টাকার বদলে যদি 700 টাকা বা 1000 টাকা ইনকাম করে একদিন, অনেক সুখী না? ঠিক আছে, তো আপনার চান্স পেতেই হবে এমন কথা কে বলেছে? চাকরি পেতেই হবে এমন কথা কে বলেছে? কত কাজ আছে। তাই রিনাসেন্স যদি আপনি মনে না রাখতে পারেন, রিনা হয় জ্ঞান আছে, সেন্স, রিনা হয় সেন্স, রেনিসা। কত সহজ কথাটা, রিনা ইজ সেন্স, রেনিসা, বাস। এ বানানটা বরাবরই আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, ঠিক আছে, আসবে, আপনি পারবেন না এটা স্বাভাবিক, আবার আপনি পারবেন এটাও স্বাভাবিক। আবার দেখেন একটা শব্দ লিখি আমরা প্যাট্রি আর, প্যাট্রি আর কাল, প্যাট্রি আর কল। এই প্যাট্রি শব্দ দেখেই তো আমরা বুঝতেছি পিতৃ, তাই না? অর্থাৎ এই পেট্রি মানে পিতৃ, এটার অর্থ হলো পেট্রিয়াকল মানে হলো পিতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক মানে কি? যেমন আমরা প্যাট্রিয়াকল ফ্যামিলি, পিতৃতান্ত্রিক পরিবার, হ্যাঁ, আবার ম্যাট্রিয়াকল ফ্যামিলি, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি মাতৃতান্ত্রিক, বা এখানে পিতৃতান্ত্রিক বলা ঠিক হবে না, আমার মনে হয় এটা ভালো হয় পুরুষতান্ত্রিক। প্যাট্রিকল সরাসরি হলো পিতৃতান্ত্রিক, এটা আমরা বলতে পারি পুরুষতান্ত্রিক। পুরুষতান্ত্রিক ফ্যামিলি তো আছেই, অনেক ফ্যামিলি দেখছেন আপনি পুরুষতান্ত্রিক, প্যাট্রিয়াকল, পুরুষতান্ত্রিক। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা একটা শব্দ লিখি, ঠিক আছে, যেমন ইন্ট্রিনসিক। ধরেন আমি এইভাবে শব্দটা লিখলাম ইন্ট্রিনসিক। আচ্ছা, কি জটিল শব্দটা, তারপরে দেখেন ট্রেন, তারপরে কি লিখলাম সিক, ইন্ট্রিনসিক শব্দটা আমরা দেখি। মানে ভেতরে, ট্রেন মানে ট্রেনের ভিতরে, ধরেন আপনি সিক মানে ট্রেনের ভিতরে আপনি অসুস্থ। এখন আপনার দরকার কি? ট্রেনের ভেতরে আপনি অসুস্থ, দরকার হলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার আপনার। তাই আমি ইন্ট্রিনসিক শব্দের অর্থ বলতেছি হলো প্রয়োজনীয়, আপনার
জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা দরকার, নাকি বলেন? তাই ইন্ট্রিনসিক শব্দের অর্থ আমরা সহজেই বুঝে গেলাম যে ইন্ট্রিনসিক শব্দের অর্থ হলো ইন্ট্রিনসিক শব্দের অর্থ প্রয়োজনীয়। আচ্ছা, প্রয়োজনীয় ইংরেজি কিন্তু আমরা আরও জানি, কি জানি না? প্রয়োজনীয় ইংরেজি আমরা আরও জানি, তবে এই ধরনের প্রয়োজনীয় জিনিসটা কি, যেটা আসলে জরুরি প্রয়োজনীয়, যেমন অ্যাসেনশিয়াল, এটা কিন্তু আমরা জানি, আমাদের পরিচিত শব্দ। ইন্ট্রিনসিক শব্দটা অতটা পরিচিত না। আর যে জিনিসগুলো আসলেই আমাদের দরকার, বেসিক, সেটাও কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি, বেসিক। আর এই বেসিক মানে কিন্তু ফান্ডামেন্টাল, এটাও জানেন আপনি, ফান্ডামেন্টাল, বুঝে গেছে? ফান্ডামেন্টাল অর্থাৎ আপনি বলতে পারেন মেন্টাল অর্থ কি, পাগল, এ মানে কি, আমি, ঠিক আছে? আর ফান্ড মানে কি, তহবিল, যে জায়গাতে টেহা নেয়, বুঝে গেছে? অর্থাৎ আপনি যদি পাগল হন তাহলে কি, তহবিল থেকে টাকা নেবেন। আর যদি পাগল না হন, তহবিল থেকে টাকা না নিয়ে নিজে টাকা উপার্জন করবেন। এটাই তো আপনার বেসিক, নাকি ফান্ডামেন্টাল। মন খারাপ করেন না আমার কথা, বোঝার চেষ্টা করবেন। আমি আসলে বোঝানোর জন্য এটা বোঝানোর চেষ্টা করতেছি। আবার ধরেন ইন হেয়ার, এই যে আমি বললাম এখানে ইন মানে ভেতরে, হেয়ার মানে এখানে। আচ্ছা, আমি তারপরে যদি এনটি যোগ করে দিন, ইন হেয়ার এন্ড, ঠিক আছে? অর্থাৎ যে জিনিসটা এখানেই আছে সেটা তো অবশ্যই কি, প্রয়োজনীয়। ইন হেয়ার এন্ড প্রয়োজনীয়, ইনটেনসিক প্রয়োজনীয়, এসেনশিয়াল আবশ্যকীয়, বেসিক ফান্ডামেন্টাল, ইনহেরেন্ট। আপনার এই শব্দগুলো অপরিচিত, এই শব্দগুলো এগুলোকে আপনি বেশি মনে রাখবেন। যেমন ইন্ট্রিনসিক প্রয়োজনীয় জিনিস, ইন্ট্রিনসিক থিং, এসেনশিয়াল থিং, বেসিক থিং, ফান্ডামেন্টাল থিং, ইনহেরেন্ট থিং, ঠিক আছে? আপনি কিন্তু এটা করতে পারেন, কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই। যাই হোক, আজান দিয়েছে, মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের মঙ্গল করুক। তো আমরা আরেকটা শব্দ দেখি, যেমন আমরা জানি এলিমেন্ট শব্দের অর্থ উপাদান, আমরা জানি, কিন্তু এলিমেন্ট শব্দের অর্থ উপাদান। কিন্তু আমি যদি বলি এলিমেন্টাল, এটার অর্থ কি আবার হয়? উপাদান মানে যে উপাদানটা শুরুতেই আমাদের কাছে আছে, সেটি কিন্তু এলিমেন্টাল। এলিমেন্টাল শব্দের অর্থ প্রাথমিক। আচ্ছা, প্রাথমিক ইংরেজি আপনি কিন্তু আরও জানেন, প্রাইমারি, কিন্তু ওইটা কি আসে কি, রুডিমেন্টারি। রুডিমেন্টারি শব্দের অর্থ কিন্তু আমরা জানি প্রাথমিক। খেয়াল করেন, আমার মনে হয় শব্দগুলো আপনারা বুঝতে পারতেছেন সঠিকভাবে। আচ্ছা, তাহলে এই যে দেখেন এলিমেন্টাল আর রুডিমেন্টারি, ঠিক আছে? এই দুইটা শব্দই কিন্তু আমরা দেখতেছি প্রাথমিক। তবে এখানে আমরা প্রাইমারি শব্দটা ব্যবহার করতে পারতাম, কিন্তু সাধারণত এইভাবে প্রাইমারি শব্দটা থাকে না, যেটা আপনারা জানেন। আর একটা জিনিস দেখেন, যদি আমি এখানে একটা শব্দ লিখি ইউজলেস, আচ্ছা, ইউজলেস মানে কি? আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছি অপ্রয়োজনীয়, যেটা আমরা ব্যবহার করি না, অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয়। আজান দিচ্ছে তো, আমি কিছুক্ষণের জন্য ভিডিওটা একটু স্লিপ করে রাখি। আচ্ছা, যাই হোক, এখন আমরা আবার শুরু করি। দেখেন, অপ্রয়োজনীয়, ইউজলেস, আমরা একটা শব্দ নিলাম এখানে। আসলে ব্যাপারটা কি, ইউজলেস মানে কি, অফ নো ইউজ, মানে আমরা এখানে কোনো ব্যবহারটা নিচ্ছি না। আচ্ছা, অফ নো ইউজ, এখানে দেখেন আমরা এখানে বলতে পারি ওয়ার্থলেস। অর্থ মানে যোগ্য, ওয়ার্থলেস মানে অযোগ্য, এটাকে আমরা নিচ্ছি না। অথবা আপনি এটা বলতে পারেন এ ওয়েস্ট অফ টাইম, মানে আসলে এটা কিন্তু এটা সময়ের অপচয়, এটাও কিন্তু আমরা বলতে পারি এই ওয়েস্ট অফ টাইম ও ইউজলেস, যেটা এটা সময়ের অপচয়, এটা আমরা এই ধরনের কোনো কিছু করি না। অথবা আমরা যদি এখানে আরেকটা শব্দ ব্যবহার করি ফুটাইল, ফুটাইল, এই যে দেখেন এই শব্দটা কিন্তু আপনার কাছে কিছুটা অপরিচিত। ফুটাইল অপ্রয়োজনীয়, ইটস ফুটাইল, এটা অপ্রয়োজনীয়। তার মানে ফুটাইল অর্থাৎ এই ফুটাইনে বা কোনো কিছু আমরা মনে করি যে ফুটাইনি দেখানোর জন্য যেটা করি, ওটা কিন্তু আসলে দরকার না। তাই ওইটাই কিন্তু ফুটানি দেখানোর জন্য, অর্থাৎ নিজেকে জাহির করার জন্য আমরা কত কিছু করি, ফুটানি, ওইটাই কিন্তু ফুটাইল, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আমরা আরো কথা বলতে পারি, যেমন আসলে ব্যাপারটা ইনইফেক্টিভ, ইফেক্টিভ না, ফলপ্রসূ না, ঠিক আছে? এই বিষয়গুলি কিন্তু আপনার অপ্রয়োজনীয়, আননেসেসারি যেটাকে বলা হয়।
আননেসেসারি এই শব্দটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। অপ্রয়োজনীয় আমি এখানে ইউজ করেছি ইউজলেস, অফ নো ইউজ, এই প্রিপোজিশনটা কিন্তু খুব আসে, অফ নো ইউজ। দেখবেন আপনারা ওয়ার্থলেস, এ ওয়েস্ট অফ টাইম, ফুটাইল, এটা হলো এখানে সবচেয়ে ইউজলেস এর সিনোনিম ফুটাইল, এটা কিন্তু সবচেয়ে বেশি কমন, কারণ এই শব্দটা আপনার কাছে অপরিচিত। আপনি যদি বলেন ইহা অপ্রয়োজনীয়, ইট ইজ ইউজলেস, অথবা ইট ইজ ফুটাইল, অথবা ইট ইজ ইনইফেক্টিভ, অথবা ইট ইজ ওয়ার্থলেস, ইট ইজ ওয়েস্ট অফ টাইম, ইট ইজ অফ নো ইউজ, ঠিক আছে, ইট ইজ ইউজলেস, আপনি এই ধরনের বাক্য ব্যবহার করতে পারেন। বাক্য ব্যবহারের মাধ্যমে এই শব্দগুলোকে আপনি সহজেই মনে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা একটা গুরুত্বপূর্ণ শব্দ শিখবো, যেটা আমাদের কাছে খুবই মনে করেন যে একটু লাগে, যেমন ধরেন অব ইজ কিউর। আচ্ছা, কিউর মানে হলো, আমরা জানি কিউর যে শব্দটা, কিউর যেটা হইতেছে সেটা হলো আপনার নিরাময়, ঠিক আছে। নিরাময়টা যদি কোনো কারণে অফ করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে অনিরাময়। অনিরাময় মানে কি, তখন আপনার এই অসুখ কবে সারবে কবে না সারবে জানি না কিন্তু আমরা, তার মানে এটা হলো অস্পষ্ট। অস বানানটা কেমনে ভুল হয়ে যায়, অস্পষ্ট, রাইট। অস্পষ্ট হলো আপনার কি আসতেছে, অবস্কিউর। এখন দেখেন অবস্কিউর এই শব্দটা হলো অস্পষ্ট, মানে বিষয়টা কিন্তু আনক্লিয়ার, এটাই কিন্তু অস্পষ্ট। কিন্তু আনক্লিয়ার কি খুব বেশি থাকে, থাকে কি, ভ্যাগ, VAGUE, ভেগ, এই শব্দটা থাকে অস্পষ্ট। তার মানে অবস্কিউর অস্পষ্ট, ভেগ অস্পষ্ট। ভেগ, এখন ভেগ মানে কি, এ মনে করেন যে আপনি ভিক্ষা করার জন্য কোনো জায়গায় গেছেন, আপনি কি নিশ্চিত যে আপনাকে ভিক্ষা দিব, বুঝে গেছে, তার মানে ব্যাপারটা ভেগ, ভিক্ষা করার মতো অস্পষ্ট। আপনার ভিক্ষা কেউ দিলে দিতেও পারে, না দিলে নাও দিতে পারে। যদি আপনি ভিক্ষুক না হন, অপমান নেবেন না। আচ্ছা, তাহলে কি আসতেছে এখানে আমাদের, ভেগ। আচ্ছা, এরপরে দেখেন আমরা বলতে পারি আরো একটা শব্দ আছে, সেটা হলো ধরেন এখানে আমরা লিখলাম এমবি, শব্দটা লিখছি হলো এমবি গু আস। আচ্ছা, তার মানে বিষয়টা বুঝাইতেছে হলো যে আস মানে ধরলাম আমরা, গো মানে যাওয়া, ঠিক আছে, আর এমবি মানে হলো এম বাই যাওয়া, এই যে এম বাই যাওয়া, এমবি গোয়াস, এম বাই যাওয়া মানেই তো বোঝা যাইতেছে যে আপনি কি কারণে যাইতেছেন, তা কিন্তু বোঝা যাইতেছে না, অস্পষ্ট। তা অবস্কিউর, ভেগ, অ্যাম্বিগুয়াস, মূলত এই সবগুলো শব্দই কিন্তু অস্পষ্ট, ঠিক আছে। তার মানে হলো কি, আমি এখানে আরেকটা শব্দ ইউজ করতে পারি, মার্কি। তো মার্কি শব্দটা আসলে, যে মনে করেন আপনি একটা কোনো কাজে গেছেন, ঠিক আছে, কাজে যাওয়ার পরে ওই কাজটা অন্যের পছন্দ হইতেছে না, তখন আপনি একটু রাইগে যাই বলতেছেন আমি যেমন নয় তাই করি, তাই তোর কি, ঠিক আছে। তার মানে আপনার কাছেও কিন্তু ওই কাজটা মার্কি বা তোর কি, এই কাজটা কিন্তু আসলে অস্পষ্ট। তাই এই মার্কি শব্দের অর্থ কি আসতেছে আমাদের, অস্পষ্ট। মানে আসলে দেখেন এগুলো কিন্তু আমরা এমনি বুঝতে পারতেছি আনক্লিয়ার, কিন্তু আনক্লিয়ার শব্দটা কি থাকবে সাধারণত, থাকবে না। তারপরে আমি লিখে দিলাম আনক্লিয়ার মানে অস্পষ্ট, মানে এটা কিন্তু আপনার বোধগম্য না, ঠিক আছে। যেমন আমরা যদি বলি কম্প্রিহেনসিভ, কম্প্রিহেনসিভ এই শব্দটার অর্থ কিন্তু আপনি জানেন যে কম্প্রিহেনশন শব্দের অর্থ বোধ, তাই না, আপনার যে জ্ঞানটা সেটাই কিন্তু কম্প্রিহেনশন। তো আমি এখানে কি লিখলাম, কম্প্রিহেনসিভ বা কম্প্রিহেনসিবল, মানে বোধগম্য, এটি কিন্তু বোঝাইতেছে। কিন্তু আমি যদি এখানে বলে দিই ইনকম্প্রিহেন্সিবল, বোধগম্য না, মানে বিষয়টা কি, অবশ্যই হয়ে যেতেছে অস্পষ্ট। আচ্ছা, তার মানে বিষয়টাকে আসলে, বিষয়টা কিন্তু আসলে ডিফিকাল্ট, নাকি বলেন, ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে কঠিন হয়ে গেল, এটার সাথে কি মিললো না। তারপরে আমরা এখানে আরেকটু বাড়াই দিতে পারি, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ এটা বোঝা কঠিন, এটি কিন্তু বোঝাইতেছে ওই জিনিসটা কি, অস্পষ্ট। তাহলে দেখেন এখানে অস্পষ্ট, বিশেষ করে অবস্কিউর, ভেগ, এম্বিগুয়াস, এই তিনটা শব্দ না আপনি বারবার পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন, অবস্কিউর অস্পষ্ট, ঠিক আছে।
মানে অবস্কিউর মানে কবে যে আপনি নিরাময় হবে সেটা আপনি জানেন না, তাই অস্পষ্ট। বেগ মানে ভিক্ষা করবার যে ভিক্ষা দিল না, অস্পষ্ট। অ্যাম্বিগুয়াস মানে এম্বাই এম্বাই যদি আপনি কোনো জায়গায় যান সেটা তো অস্পষ্ট। মার্কে মানে তোর কি শব্দটা যখন আপনি বলেন সেটাকে এমনি বোঝা যায় অস্পষ্ট। আনক্লিয়ার তো চিন্তা করাই যায় না, আমরা বুঝতে পারতেছি। আর ইনকম্প্রিহেন্সিবল শব্দের অর্থ অস্পষ্ট, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড মানেই তো অস্পষ্ট, বুঝতে পারতেছি না আমরা। দেখেন শব্দগুলো যেমন ইম্পর্টেন্ট তখন বুঝতে কিন্তু সহজও বটে, নাকি বলেন? অনেক সহজ। যাই হোক, মুছে ফেললাম আমরা। এইভাবে মজা করে যদি আমরা এই শব্দগুলা নিজেদের মধ্যে আয়ত্ত করে নিতে পারি অনেক ভালো হয়। যেমন আমি আর একটা শব্দ দেখতেছি, মনে করেন যে এই শব্দ আর কি, এখানে লিখলাম হলো অ্যাপেন্ড। এই যে এই অ্যাপেন্ড শব্দের অর্থ হলো সংযুক্ত করা। আমি যদি বলি অ্যাপেন্ডেড, তাহলে এটার অর্থ কি হবে? সংযুক্ত। সংযুক্ত মানে কি? অ্যাডেড, অ্যাডজাস্টেড। তো অ্যাডেড অ্যাডজাস্টেড ওগুলো থাকলে তো আপনি বুঝবেন। তো এখানে যদি আমি বলি অ্যাফিক্সড, অ্যাফিক্সড মানে নির্ধারণ করা, নির্ধারিত। এটাই তো আমাদের কি? অ্যাপেন্ডেড বা অ্যাফিক্সড মানে এটার অর্থ হলো সংযুক্ত। আচ্ছা, যাই হোক, এই শব্দ আমরা যাই হোক যেভাবে পারলাম বুঝলাম, বুঝে নিলাম। অ্যাপেন্ডেড, অ্যাফিক্সড, ব্যাস। তো আমরা পরের একটা শব্দে যাই দেখি। যেমন ধরেন আমি একটা শব্দ লিখলাম রিমনস্ট্রেট। এই একটা শব্দ লিখলাম রিমনস্ট্রেট, ঠিক আছে। এখন রি মানে আবার মনস মানে আপনার মনগুলো নিবেশ করছেন, ট্রেট মানে কোনো ট্রেটের মধ্যে, কোনো ঝগড়ার মধ্যে, কোনো তর্কের ভিতরে, কোনো বিতর্কের ভিতরে আপনার মনোনিবেশ করছেন। মনে করেন যে কেউ কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে বা কারোর সাথে তর্ক করতেছে, সেখানে আপনি তার মধ্যে যে নাক গলায় যৌক্তিক যে তর্কটা করবেন, অর্থাৎ মোট কথা হলো তর্কের মাধ্যমে আপনি প্রতিবাদ করতেছেন। তর্কের মাধ্যমে প্রতিবাদ করা, এটাই কিন্তু আবার কি আসতেছে? রিমনস্ট্রেট। তার মানে রিমানে আবার মনস মানে আপনার মন যেগুলো আছে, 4-5টা মন আছে, সবগুলো মন কি ট্রেটের মধ্যে বা কোনো ঝগড়ার মধ্যে মনোনিবেশ করে আপনি বোঝাই দেওয়ার চেষ্টা করলেন। তর্কের মাধ্যমে প্রতিবাদ করা, রেমনস্ট্রেট। তো এখানে দেখেন এই রেমনস্ট্রেটের পরিতি শব্দ আমরা যদি লিখি প্রোটেস্ট, বুঝে গেছে? এগুলা প্রোটেক্ট, এগুলো আপনি বুঝবেন। কিন্তু আমি যদি এখানে লিখি ডিসপিউট, ডিসপিউট, আচ্ছা, আমরা যদি পুট শব্দটা ধরি, পুট শব্দের অর্থ কি? রাখা। ডিস মানে কি? রাখা, নাই। অর্থাৎ যে জায়গায় আপনার থাকার কথা না, বুঝে গেছে, ঠিক ওই জায়গায় আপনি গেলেন। এটাই কি আপনি তর্কের মাধ্যমে ভাও ভেজাল যাইতেছেন না, এটাই কিন্তু ডিসপিউট। এটা কিন্তু আপনার সুনাম না, ঠিক আছে, ভালো না। অনুরূপভাবে এখানে যদি আমরা আর একটা শব্দ লিখি, সেটা হলো স্কুয়াবল। স্কুয়াবল, এখানে বি কিন্তু দুইটা। স্কুয়াবল, স্কুয়াবল। দেখেন স্কুয়াবল মানে কি? আপনি হলো আবুল, ঠিক আছে। স্কুয়াবল অযথা যে মনে করেন যে কোনো এক জায়গায় স্ক্রু মারার চেষ্টা করতেছেন বা কোনো জায়গায় একটা ডপ মারার চেষ্টা করতেছেন। স্কুয়াবল মানে কি? তর্কের মাধ্যমে আপনি প্রতিরোধ করতেছেন। তো রেমনস্ট্রেট, ডিসপিউট, স্কোয়াবল শব্দের অর্থই হলো প্রতিবাদ করা। রেমনস্ট্রেট প্রতিবাদ করা, ডিসপিউট প্রতিবাদ করা, স্কোয়াবল শব্দের অর্থ প্রতিবাদ করা। হ্যাঁ, আমরা চাইলে অত্যন্ত সহজভাবে শব্দগুলো কিন্তু মনে রাখতে পারি, পারি না? আচ্ছা, অনুরূপভাবে আমি ধরেন আর একটা শব্দ নিয়ে আসলাম, সেটা হলো ধরেন যে এই শব্দটা নিয়ে আসলাম সেন্সার। সেন, এই শব্দটা নিয়ে আসলাম। সেনের পরে নিয়ে আসলাম হলো শিওর। শিওর মানে কি? নিশ্চিত। আর সেন মানে কি? নিশ্চিত সেন। আচ্ছা, নিশ্চিত সেন মানে কি? সেন্ট্রেশন, অর্থাৎ আপনার যে সেন্সটা নিশ্চিত, আপনার সেন্সটা কাজে লাগাইতেছেন। তার মানে এটার কি? অর্থাৎ জরুরি আপত্তি জানানো, ঠিক আছে, আপত্তি জানানো, অর্থাৎ অবজেকশন জানাইতেছেন আপনি। আপত্তি জানানো, সেন্সিও শব্দের অর্থ আপত্তি জানানো মানে কি? প্রতিবাদ করা, রিমনস্ট্রেট করতেছে না, রিমনস্ট্রেটের মতোই কিন্তু শব্দটা। অথবা আপনি দেখেন এখানে যেটা বলতেছেন স্কর্ন, এই শব্দটা নিয়ে আসতেছেন। কর্ন মানে ফসল, স্কর্ন যেহেতু আমরা নিয়ে আসতেছি এর সাথে নিয়ে আসতেছি ফসলের সাথে। ফসলের সাথে মানে কি?
তার মানে আপনি যৌক্তিক কোনো কিছু জানানোর চেষ্টা করতেছেন, আপত্তি জানাইতেছেন, স্কর্ন, এটাই কিন্তু বুঝাইতেছে। এরপরে আরেকটা শব্দ আছে, সেটা হলো কনডেন। এখানে এম এর উচ্চারণ নাই, কনডেন শব্দের এটার অর্থ কিন্তু এই জোরালো ভাবে আপত্তি জানানো। তার মানে আমরা যে অ্যাপ্রোচ শব্দটা আমরা বলি সেটা হলো রিপ্রোচ। এই শব্দটা যদি এখানে দেই, রিপ্রোচ, অ্যাপ্রোচ না দিয়ে রিপ্রোচ দিলাম। রিপ্রোচ মানে আপত্তি জানানো, অর্থাৎ অ্যাপ্রোচ মানে আপনি এখানে সরাসরি প্রবেশ করে গেলেন, রিপ্রোচ মানে কি আপনি ওইখানে ছিলেন না, আয়সা প্রবেশ করে গেলেন। সো আপত্তি জানানো ইংরেজি সেন্সর, স্কর্ন, কনডেন এবং রিপ্রোচ, এর যে কোনো শব্দই কিন্তু আসতে পারে এবং সবগুলো শব্দই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে রেমনস্ট্রেট, সেন্সার, ডিসপিউট, তারপরে হলো আপনার কনডেন, রিপ্রোচ, এই শব্দগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই শব্দগুলো সাধারণত আইসে থাকে। তো আপনারা আপনাদের মতো করে এটাকে যত সুন্দরভাবে আপনি আলোচনা করতে পারেন, নিজেদের মধ্যে নিয়ে আসতে পারেন বা এর সলভটা আপনি নিয়ে আসতে পারেন, আই থিঙ্ক এটা আপনারা চেষ্টা করবেন। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, আমরা একটা শব্দ লিখলাম কসাস, শব্দ লিখলাম কি কসাস। আচ্ছা, এই কসাস শব্দের অর্থ হলো সতর্ক, মানে অ্যালার্ট। কসাস মানে শব্দটা আসছে কিসে থেকে, কনসাস থেকে, সচেতন থেকে, সতর্ক। আচ্ছা, সতর্ক ইংরেজি কি আমরা খালি কসাসই জানি না, কেয়ারফুলি তো জানি, কেয়ারফুল, অথবা আমরা বলতে পারি অ্যালার্ট। এই শব্দগুলো কিন্তু আমরা কি বোঝাইতেছি, সতর্ক, বা আমরা এখানে বলতে পারি অর্নিং, এরকম শব্দ বলতে পারি। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হলো যে এগুলো তো আমাদের পরিচিত শব্দ, এই ধরনের শব্দ আসবে। যেমন ওয়াচফুল, যেটা আপনি দেখতেছেন সেটাই কিন্তু আপনি কি ওয়াচ করে আপনি পরিপূর্ণ অবস্থায় সেটাকে কি করার চেষ্টা করতেছেন। অথবা এখানে ধরেন আপনি এখানে শব্দটা লিখলেন ভিলিজেন্ট বা ভিলিগ্যান্ট, এই যে শব্দটা লিখলেন ভিলিগ্যান্ট, এই শব্দের অর্থ কিন্তু সতর্ক। অথবা আরো একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, সেটা হলো WARE, ওয়ারি। এই যে দেখেন, ওয়ারি শব্দের অর্থ হচ্ছে কোনো সময় যুদ্ধ বেজে যেতে পারে, এই জন্য আপনি সবসময় ওয়ারি, সতর্ক। তারপরে সতর্ক ইংরেজি আমরা দেখলাম কসাস, কেয়ারফুল, অ্যালার্ট, ওয়াচফুল, তারপর লিখলাম হলো ভিলিগ্যান্ট এবং ওয়ারি। এই শব্দগুলো আমরা লক্ষ্য করতে পারি। আর এই যে শব্দগুলো আমরা কৌশলে শিখে মুখস্থই করি বা বাক্যেই ব্যবহার করি, যেভাবেই করি ব্রাদার, আসলে এই শব্দগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা যেখানেই পরীক্ষা দিতে যান, সে পরীক্ষার মধ্যে এই শব্দগুলোকে আপনাকে ফেস করতে হবে। অর্থাৎ আমি আপনাদের প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে যে শব্দগুলো বেশি ইম্পর্টেন্ট, জেনারেলি প্রশ্নকর্তারা যে শব্দগুলোকে ফোকাস করে বরাবর, সেই শব্দগুলোকেই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আরেকটা জিনিস আপনি এখানে খেয়াল করেন, ধরেন আমি এখানে একটা শব্দ লিখলাম কনসেন্ট। সেন্ট মানে পাঠানো, কন মানে একত্রে পাঠানো, তাই না? সবাই মিলে একত্রে যদি কোনো কিছু পাঠান, এর অর্থই হলো কিন্তু আপনারা রাজি ছিলেন, তার মানে রাজি হওয়া। এই কনসেন্ট শব্দের অর্থ হলো রাজি হওয়া। খুব চমৎকার একটা শব্দ কিন্তু, রাজি হওয়া। তার মানে এখানে আমরা এরকম একটা ফ্রেজ আসতে পারে, সে শো, সে শো, অর্থাৎ আপনি যেরকম বলতেছেন ওইরকম, তার মানে কি রাজি হওয়া। আর এখানে আরেকটা শব্দ আমরা বলতে পারি, সেটা হলো রাজি হওয়া মানে কি অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল অর্থাৎ এটার অনুমোদন আছে, পারমিশন আছে, এটাই কিন্তু আমরা বলতেছি পারমিশন, পারমিশন। ঠিক আছে, দেখেন এই যে দেখেন কনসেন্ট, সেইশো, অ্যাপ্রুভাল অথবা পারমিশন, এই যে শব্দগুলো, এগুলো সবই রাজি হওয়া। আমরা জানি আরও আছে, অ্যাগ্রি রাজি হওয়া, পারমিশন মানে অনুমতি, অনুমতি মানে তো রাজি আপনার, অ্যাপ্রুভাল মানে অনুমোদন, এটাও কিন্তু রাজি, সেইশো মানে এরকম বলা, কনসেন্ট, এই ধরনের শব্দগুলো রাজি হওয়া বা অ্যাগ্রি, আর্গু, এরকম শব্দ আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, আরেকটা শব্দ আমরা নিয়ে আসবো, সেটা হলো ধরেন রেসিডিউ। ঠিক আছে, যেমন রেসিডেন্স শব্দের অর্থ বাড়ি, মানে আপনার বাসস্থান, রেসিডেন্স, আর ডিউ মানে কি বাকি, তার মানে বাড়ি ভাড়া বাকি, তাই না? হ্যাঁ, বাড়ি ভাড়া আপনি পুরোটা দিতে পারতেছেন না, তার মানে অবশিষ্টাংশ, অবশিষ্টাংশ অর্থাৎ বাকি অংশ, এটাই কিন্তু রেসিডিউ। আচ্ছা, রেসিডিউ মানে আপনার রেস্ট, মানে রেস্ট অফ দ্য ফাংশন, অর্থাৎ পুরো
বাকি অংশটা কিন্তু এখানে বলতেছে, মানে এখানে বলতেছে হলো আপনার এক্সেস যে অংশটা, অতিরিক্ত যে অংশটা সেটাই কিন্তু বলতেছে। এই শব্দটাকে আমরা অনেক সময় এইভাবে দেখি, স্কাম। স্কাম শব্দের অর্থ কিন্তু এই ধরনের অর্থ বোঝায়, ঠিক আছে। অথবা আপনি এখানে যদি বলে রিমেইনস, বাকি থাকাগুলো যেগুলো আর কি আপনার বাকি আছে, অথবা এখানে আমরা বলতে পারি ডিপোজিট, অবশিষ্ট অংশ কি আপনার যেটা সঞ্চয়, ডিপোজিট। এই শব্দটাও কিন্তু অনেক সময় দেখা যায়, ডিপোজিট। তবে এখানে গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে, যেমন একটা শব্দ আছে আপনার ফিল্ড রেট, কমন শব্দটা কিন্তু খুব কম পাওয়া যায়, ফিল্ড রেট। অথবা এখানে বলতে পারেন আপনি ড্রেক্স। এই যে আমি শব্দগুলো যে ব্যবহার করলাম, অবশিষ্টাংশ, রেসিডিউ, রেস্ট, এক্সেস, কাম, তারপরে রিমেন্স, ডিপোজিট, তারপর কি লিখলাম আমি, ফিল্ড রেট অথবা ড্রেক্স, এই সমস্ত শব্দের অর্থগুলোই আমরা অবশিষ্টাংশ হিসেবে কাজে লাগাইতে পারি। সো এই শব্দগুলো আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং এই শব্দগুলো আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনি পরবর্তী যে এক্সামগুলো আছে এক্সামে আপনি ভালো করবেন। কারণ এই শব্দগুলি কিন্তু ঘুরে ফিরে আমাদের লক্ষ্য করতেছি আমাদের আসে। আরেকটা শব্দ দেখেন, আমি যদি এখানে বলি রেইস ওয়ান্স ব্রো, আচ্ছা, রেইস মানে তোলা, ওয়ান্স মানে কারো, ব্রো মানে কি, এই যে ব্রোডা, ব্রোডা কপালে মানে এই যে আমার মনে করেন যে চোখ বা ব্রোডা উপরের দিকে এমনি করে তুলতেছি, মানে এটা কি আসলে জিনিসটা কি, অবাক হওয়া, তাই না, মনে হয় আকাশ থেকে বললাম, এরকম একটা ভাষা, মানে বিষয়টা ঠিক এরকম যে বোল্ট ফ্রম দ্য ব্লু, এরকম কিন্তু আসে, বোল্ট ফ্রম দ্য ব্লু মানে আকাশ কুসুম করবো না, বোল্ট ফ্রম দ্য ব্লু, অর্থাৎ হঠাৎ করে আপনি মনে করেন যে একটা বজ্রপাত ঘটার মতো, বোল্ট ফ্রম দ্য ব্লু। তার মানে এই জিনিসটার অর্থটা আমাদের আসলে কি আসতেছে, অবাক হওয়া, আসলে কিন্তু কিছুই নেই। অবাক হওয়া মানে কি, জিনিসটিকে আসলে কি সারপ্রাইজ। এই দেখেন শব্দটা কি আসতেছে, সারপ্রাইজ। অথবা অ্যাস্টনিশ, অ্যাস্টনিশ শব্দের অর্থ কি, অবাক হওয়া, সারপ্রাইজ, অবাক হওয়া, এক্সক্লেইম, অবাক হওয়া। কিন্তু এই যে আমরা অবাক হওয়া ইংরেজিতে যেমন নিয়ে আসলাম, তো অনুরূপভাবে অবাক হওয়া, এই যে আপনি কোনো কিছুতে অবাক হইতেছেন, আমরা তো বিরক্তও তো হইতে পারি, তাই না। আচ্ছা, যদি আমি বলি বিরক্ত, এই শব্দটা ইংরেজি কি হতে পারে, বিরক্তি। এই শব্দটা আমরা জানি বোরিং, ঠিক আছে, যেমন মনে করেন যে বোরিং, বিরক্তি। এটাই কি হয়ে গেল না, একটা শব্দ আছে অ্যানয়েন্স, অ্যানয়েন্স, এই শব্দটাও কিন্তু আমরা জানি বিরক্তি, ঠিক আছে। আরও কিন্তু আমাদের কিছু শব্দ আছে এই বিরক্তি ইংরেজি, সেটা হলো যেমন আমাদের এই শব্দটা খুবই আসে ইরিটেশন, ইরিটেশন, এই শব্দটাও কিন্তু বিরক্তি, মানে ভালো লাগে না এরকম একটা পরিস্থিতি, ইরিটেশন। তার মানে এটা কিন্তু আপনার অ্যাঙ্গার, রাগ, ক্ষোভ, আক্রোশ, অথবা এটা আপনার ডিসপ্লেজার, আমি বলতে পারি ডিসপ্লেজার, মানে অথবা বলতে পারি আপনার ডিসস্যাটিসফ্যাকশন, ডিসস্যাটিসফ্যাকশন, ডিসস্যাটিসফ্যাকশন। এই যে আমরা শব্দটা নিয়ে আসতে পারি, এই ধরনের শব্দগুলো কিন্তু আমাদের সাধারণত কি আসে, বোরিং, অ্যানয়েন্স। তো এখানে সবচেয়ে ইরিটেশন, এই শব্দটা কিন্তু সবচেয়ে বেশি কমন। ইরিটেশন শব্দের অর্থ হচ্ছে বিরক্তি। অনেক সময় কিন্তু আমরা জানি না, কিন্তু ইরিটেশন, বিশেষ করে আপনি মনে করেন ইরিগেশন শব্দের অর্থ সেচ দেওয়া, বুঝছেন, ওইটার সাথে যদি এটা আমরা মিলেই, ইরিটেশন আর হলো ইরিগেশন, পার্থক্যটা কি, যে মাথায় করে আইনে আগে যে মানুষ কলসি বইরে বইরে পানি নিয়ে সেচ দিত, এটি কিন্তু খুবই বিরক্তিকর, তাই না, খুবই বিরক্তিকর। ওইখান থেকে আপনি মনে রাখতে পারেন ইরিটেশন শব্দের অর্থ বিরক্তি। তো ঠিক আছে, দেখেন আস্তে 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 আমরা সামনের দিকে এগোতে থাকি, ঠিক আছে, আমার পরবর্তী ক্লাসও শুরু হয়ে যাবে। আচ্ছা, মনে করেন যে আমরা এখানে আরো কিছু শব্দ নিয়ে আসি, যেমন যদি আমরা এখানে নিয়ে আসি অনুমোদন, যে এই শব্দটা যদি নিয়ে আসি, অনুমোদনহীন আর কি, অনুমোদন,
এই শব্দটা আপনি কিন্তু বুঝতেছেন এই শব্দটা কি আসলে ডিসঅ্যাপ্রুভাল। ডিসঅ্যাপ্রুভাল শব্দের অর্থ কি? অনুমোদন। এটা কিন্তু একটা নাউন, ডিসঅ্যাপ্রুভাল। এই জিনিসটাই কিন্তু আমার সেন্সিওর, যে কথাটা আমি খানিকক্ষণ আগে বলছিলাম, সেন্সিওর। দেখেন এই শব্দটা কিন্তু আপনি পড়ছেন, তার মানে জিনিসটা কি আসলে কনডেনশন। কন্ডেনশন শব্দের অর্থ কি? আমাদের অননুমোদন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে নিচ্ছে না। তো এরকম ভাবে আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, ধরেন আমরা যদি এখানে লিখি উদাসীনতা, এই শব্দগুলো কিন্তু খুব আসে। উদাসীনতা, উদাসীনতা ইংরেজি কি? আছে দেখেন, যদি আমরা বলি ডিফারেন্স, ডিফারেন্স শব্দের অর্থ ভিন্নতা, কিন্তু আমি যদি এর আগে ইন বসাই দিই, ইনডিফারেন্স, অভিন্নতা না, এটাই হলো উদাসীনতা। ইনডিফারেন্স শব্দের অর্থ হলো উদাসীনতা। আর এই উদাসীনতা বলতে আসলে আমরা কি বোঝাইতেছি দেখেন, এটা হলো কোনো কিছুর উপরে আমাদের অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি মানে কি? বিতৃষ্ণা। ঠিক আছে, তার মানে অ্যাপ্যাথি মানে আমি কিন্তু বুঝতেছি এটা কিন্তু ল্যাক অফ LACK, ল্যাক মানে অভাব, ল্যাক অফ সিম্প্যাথি। সিম্প্যাথি, সিম্প্যাথি মানে সহানুভূতি। ঠিক আছে, ল্যাক অফ সিম্প্যাথি মানে সহানুভূতির অভাব। আচ্ছা, সিম্প্যাথি মানে কি? আমরা এখানে বলতে পারি ল্যাক অফ ইন্টারেস্ট, আগ্রহের অভাব। ল্যাক অফ ইন্টারেস্ট অর্থ কি আসতেছে? এটা হলো আমাদের আগ্রহের অভাব, তার মানে আমাদের সচেতনতার অভাব, এটা আমরা বলতে পারি। বা আমাদের ল্যাক অফ কনসার্ন, এটার অভাব, কনসার্নেসের অভাব। অথবা মানে বিষয়টা হলো আনকনসার্ন, উদাসীনতা, অর্থাৎ আপনি আনকনসার্ন। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি এই শব্দটা কিন্তু আমরা নানান ভাবে নিয়ে আসলাম। আনকনসার্ন আসলে বিষয়টা কি? কলাসনেস। কল মানে কি? ডাক দেওয়া। কলাসনেস উদাসীনতা, আপনি ডাক দিলেও শুনতেছেন না। কলাসনেস উদাসীনতা। আরো নিয়ে আসতে পারি আমরা ডাম্পনেস নিয়ে আসতে পারি, ডিপনেস নিয়ে আসতে পারি। তার মানে উদাসীনতা ইংরেজি দেখেন আমরা কত জানলাম। ইনডিফারেন্স, অ্যাপ্যাথি মানে কি? বিতৃষ্ণা, ল্যাক অফ সিম্প্যাথি, ল্যাক অফ ইন্টারেস্ট, ল্যাক অফ কনসার্ন, আনকনসার্ন, কলাসনেস। এই শব্দগুলো যদি আমাদের বাক্যগুলোতে ব্যবহার করা শিখি, তাহলে আমাদের বাক্যগুলো কতই না স্ট্যান্ডার্ড হবে, তাই না? ঠিক আছে, তো এই যে আমরা যে শব্দগুলো শিখতেছি, সত্যিকার অর্থে এই শব্দগুলোই কিন্তু লাগে আমাদের মোটামুটি বেশ পরিমাণ। যে শব্দগুলো লাগে তার মধ্যে গেলে খুবই ইম্পর্টেন্ট কিছু শব্দ। দেখেন, আমাদের একটা বাক্য আছে, সময়ের 1 ফোর অসময়ের 9 ফোর নাকি 10 ফোর, এরকম কিন্তু একটা শব্দ আছে। এ স্টিচ ইন টাইম, এ স্টিচ ইন টাইম, অর্থাৎ সময় মতো একটি কাজ, তাই না? ঠিক আছে, সেভস নাইন, 9টাকে বাঁচায়। তার মানে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। বিষয়টাকে আসলে সময় মতো কাজ করাটাকে বোঝাইতেছে, এটাই বোঝাইতেছে টাইমলি অ্যাকশন। টাইমলি অ্যাকশন মানে সময় মতো কাজ। এই যে ব্যাপারটা, এগুলোও কিন্তু অনেক সময় থাকে যে স্টিচ ইন টাইম সেভস নাইন মিনস মানে কি আসলে টাইমলি অ্যাকশন। এর মানে কিন্তু আপনি এটা বুঝাইতে পারেন না সেভিংস টাইম, সময় বাঁচানো, তা না, কিন্তু এটা কিন্তু হতে পারে না। সময় বাঁচানো অথবা টাইম টেইলরিং অথবা টাইম মেকিং, এটা না, এটা হলো আপনার টাইমলি অ্যাকশন। টাইমলি অ্যাকশন মানে সময় মতো কাজ। এইখানে আমরা যা শিখলাম, বেশ কিছু পরিমাণ শব্দ শিখলাম। এই শব্দগুলো যদি আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করা শুরু করি, আই থিঙ্ক আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো ভালো থাকেন। আমি পরবর্তী ভিডিওর বা পরবর্তী নেক্সট যে আমরা ভিডিওটা করতেছি সেটার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।